সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার সাবেক এসআই আকবর জামিনে মুক্ত। রায়ের আগে প্রধান আসামি ছেড়ে দেয়ার স্বজনদের ক্ষোভ। এসএসসির ফল বিপর্যয়, কুমিল্লা বোর্ডে খালি থাকবে কলেজের 1.5 লাখ আসন, ভর্তি নিয়ে মরিয়া অনেক প্রতিষ্ঠান। উজানের ঢলে মধ্যাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, ফরিদপুরে বিপদসীমার উপরে পদ্মা ও আড়িয়াল খাঁ, পটুয়াখালীতে ভাঙছে বেড়িবাঁধ ও বসতি। শেরপুরের কামারের চরে 3 দিনের নৌকা বাইচ, 10 আনি নদীর দুপারে দর্শনার্থীদের ভিড়, বাংলার সংস্কৃতি ধরে রাখার দাবি। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন, আপনাদের সাথে আছি আমি জানসিন জুথিকা। 5 বছর আগে সিলেটের বহুল আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি সাবেক এসআই আকবর হোসেন ভূঁইয়া হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। জামিনের পর কারাগার থেকে মুক্তি পাওয়া এই আসামিকে ঘিরে নতুন করে শঙ্কা ও ক্ষোভ তৈরি হয়েছে নিহতের পরিবারে। প্রধান আসামি মুক্তি পাওয়ায় পলাতক হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। সিলেট থেকে সন্দীপন শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট হইল কান্নাজড়িত কণ্ঠে আকাশ সমান কষ্টের কথা জানাচ্ছিলেন 5 বছর আগে পুলিশ ফাঁড়িতে মারা যাওয়া রায়হানের মা। 6 জন মানুষে মিলিয়া চাক্ষুষ প্রমাণ মার্ডার করছে, 63টার সাক্ষী তো আইছে আমার বাচ্চারে মার্ডার করছে, এবং কি সিসি ফুটেও আইছে আমার বাচ্চারে সুস্থ অবস্থায় নিয়ে তারা হারাইছে, আর আমার বাচ্চারে মৃত তুলা বাড়িয়া আনিয়া আর বা করছে। রায়হান হত্যার প্রধান আসামি আকবরের রায় ঘোষণার আগে জামিন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন স্বজনরাও। সাজার সময় তার ফাঁসি হইতো, আমরা দাবি তার রায় দিত, এই জায়গার জামিন ওই জায়গা সামনে, এই জিনিসটা তো আমরা তো মানিয়ে নিতে পারলাম না। যেই সময় পূর্ণরূপে ন্যায় বিচার আমরা পাওয়ার কথা ছিল, ওই সময় প্রধান আসামিকে ছেড়ে দেওয়া হলো, এতে আমরা খুবই মর্মাহত এবং আমরা দুঃখিত। পুলিশ সাধারণ হইয়া পুলিশে ছাড় পাইল, আমরা তো সাধারণ পাবলিক হইয়া আন্দোলন করলাম, এগুলা কি পাইলাম আমরা। 2020 সালের অক্টোবর মাসের 10 তারিখ সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে নির্মমভাবে নির্যাতনের শিকার হন 34 বছর বয়সী রায়হান আহমদ। পরিবারের অভিযোগ, পুলিশি নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়, যা সারা দেশে তীব্র আলোড়ন তোলে। মানববন্ধন, বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও সহ নানা কর্মসূচিতে তখন উত্তাল হয়ে ওঠে গোটা সিলেট। পরবর্তীতে রায়হানের স্ত্রীর মামলাতে প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়াকে 1 মাস পর কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। 2021 সালের 5 মে পিবিআই আলোচিত এই মামলার অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করার পর থেকেই কারাগারে ছিলেন তিনি। উচ্চ আদালত থেকে এসআই আকবর হোসেনের জামিন মঞ্জুরের পর নিম্ন আদালত থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। পরে এ সংক্রান্ত তথ্যের নথি কারাগারে পাঠানো হলে রোববার তাকে জামিনে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেন সিলেট কেন্দ্রীয় কারাগার 2-এর জ্যেষ্ঠ জেল সুপার। মহামান্য হাইকোর্ট জামিন মঞ্জুর করলে সেটা নিম্ন আদালত থেকে বা ট্রায়াল কোর্ট থেকে সেটা কনফার্ম করে আমাদের কাছে পাঠায়। আর পরবর্তীতে আমরা যাচাই বাছাই করে আমরা মুক্তি দিয়ে দিয়েছি। আমরা জামিননামা পেয়েছি আগেই, যাচাই বাছাই করে ওনাকে মুক্তি দেওয়া হয়েছে। মামলার সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ, রায় ঘোষণা বাকি, কিন্তু রায়ের আগে জামিনে মুক্তি পাওয়ায় আসামির পলাতক হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করছেন আইনজীবীরা। তদন্তকালীন সময়ে কানাইঘাটে, এটা ভারতের সীমান্ত এলাকা থেকে থাকে এবং তার কাছ থেকে বিভিন্ন আলামতও পাওয়া গিয়েছে। যেহেতু তার পূর্বের পলানোর ইতিহাস আছে, সেহেতু এই ক্ষণে এখন সে দীর্ঘদিন পর জামিন পেয়েছে, এখনও সে পালিয়ে যেতে পারে, এটা আমরা আশঙ্কা করছি। উল্লেখ্য, 2020 সালের 10 অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমেদকে নির্যাতন করা হয়। পরদিন 11 অক্টোবর ভোরে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রায়হান আহমেদ। সন্দীপন শুভ, এখন সিলেট।
টর্চার সেলে নির্যাতন করে চাঁদা আদায়ের অভিযোগে ময়মনসিংহের তারাকান্দার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদককে 2 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি ও মারধরের মামলায় সোমবার রাত 9টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার মৎস্য খামারের পাশের টর্চার সেল থেকে নির্যাতনে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এদিকে গ্রেপ্তারের পর জিএসকে সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা উত্তর ছাত্রদল। জেলা উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এর আগে চাঁদা আদায়ের উদ্দেশ্যে টর্চার সেলে যুবককে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দখল ও চাঁদাবাজি সহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শাহাব উদ্দিনের স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা। সম্প্রতি সিলেটের সাদা পাথর এলাকায় পাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনের জড়িত থাকার অভিযোগ ওঠে। এদিকে মাদারীপুরে লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের ওপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলার অভিযোগ উঠেছে। গেল রাতে শিবচরের চরশ্যামাইল এলাকায় হামলা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার পর বিএনপি নেতাকর্মীরা তারেক রহমান ঘোষিত 31 দফার লিফলেট বিতরণ করছিলেন। এ সময় শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের ওপর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। হামলায় আহত হন অন্তত 20 জন। ভাঙচুর করা হয় 5টি মোটরসাইকেল। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেটের পর্যটন অঞ্চলে চলছে প্রাকৃতিক সম্পদের অবাধ হরিলুট। ভোলাগঞ্জের সাদা পাথর, ভোলাগঞ্জ ছাতক রোপ লাইনের লোডিং স্টেশন, কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা, এমনকি ইসি এলাকাভুক্ত জাফলং থেকেও গত কয়েক মাসে লুট হয়েছে শত শত কোটি টাকার পাথর ও খনিজ সম্পদ। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী মহল ও প্রশাসনের গাফিলতির সুযোগে এই ধ্বংসযজ্ঞ চলছে। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। প্রকৃতিকন্যা সিলেটে কিছুদিন আগেও যেখানে প্রকৃতি সাজাতো স্বপ্নের রং, সেখানে এখন চলছে লুটপাটের এক মহোৎসব। পাখির চোখে দেখলে মনে হবে যেন ভূমিকম্পে উলটপালট হয়ে গেছে রূপ বৈচিত্র্যের এই স্থান। ভোলাগঞ্জের সাদা পাথর, জাফলংয়ের নীল জলরাশি আর শাহ আরেফিন টিলা কিংবা ভোলাগঞ্জ ছাতক রোপলাইনের লোডিং স্টেশন সবই আজ পাথর খেকুদের কোরাল গ্রাসে ক্ষতবিক্ষত। অবৈধ পাথর উত্তোলনের কারণে নষ্ট হয়েছে নদীর কলতান আর পানি পাথরের জলধ্বনির। বিলীন হয়েছে সবুজ পাহাড়ের বুক। সব মিলিয়ে প্রকৃতি রূপ নিচ্ছে ধ্বংসস্তূপে। স্থানীয়রা বলছেন, সময়ের পালাবদলে যার হাতে ক্ষমতা তিনি ভক্ষণ করছেন প্রকৃতি প্রদত্ত এসব সম্পদ। রাজনৈতিক ও আর্থিকভাবে ক্ষমতাবানরাই আড়ালে থেকে এসব লুটপাটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাদের ইন্ধনেই প্রশাসনিক সহযোগিতায় ধ্বংস হচ্ছে সিলেটের প্রাকৃতিক লীলাভূমি। প্রকৃতি নষ্ট হচ্ছে এবং সিলেটের যে সুনাম যেগুলো সেগুলোর জন্য পূর্ণ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক অপশক্তি ব্যবহার করে এবং প্রশাসনিক বল খাটিয়ে এখানে লুটপাট চলতেছে। 24 ঘন্টা পাথর চুরি হয়েছে এবং তাদের সাথে জড়িত কারা, বর্তমান যারা রাজনৈতিক দল তথাকথিত এবং প্রশাসন। সাদা পাথর ধ্বংসের শেষ প্রান্তেই চলে যাচ্ছে। আমি স্পষ্টভাবে বলবো যে আসলে রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু এই কাজগুলো হয় এবং যখনই যে দল ক্ষমতায় থাকেন কিংবা
পেশি শক্তিতে বলীয়ান থাকেন তারাই কিন্তু এই কাজটুকু করেন, কিংবা যারা করেন তাদের ছত্রছায়া থেকেই করেন। পরিবেশ অধিদপ্তরের দাবি, অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হয়, আর সীমান্ত এলাকায় প্রাকৃতিক সম্পদ রক্ষায় টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি পর্যটন রক্ষায় জেলা ও বিভাগ সহ মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগের কথা জানালেন তারা। ওইখানে নিয়মিত মামলাও করতেছে, বিশেষ করে পাথর এবং বালি যেটা উত্তোলন, অবৈধ উত্তোলন, ওইখানে কিন্তু উত্তোলন নিষেধ, যেটা ইসি এরিয়ার মধ্যে। এছাড়াও অন্যান্য যে এলাকায় বালু উত্তোলন আছে, ওইটাও এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট থেকে আমরা বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের সাথে যৌথভাবে বিভিন্ন অভিযান চালাই, এবং সেই ক্ষেত্রে এই অভিযানগুলো অব্যাহত আছে। বিউপির পাশে যে পাথর যেগুলো আছে সেগুলো যাতে কেউ নিতে না পারে, চুরি করতে না পারে, সেজন্য কিন্তু আমাদের টহল এখানে আছে, সেজন্য কিন্তু পাথরগুলো এখানে রয়ে গেছে এবং এটা ঘিরেই কিন্তু স্পটটা। বাট আমরা এই কাজের জন্য আমাদের এই বর্ডারের যে এলাকাগুলো আছে যেখানে এই স্পটগুলো, সেখানে জনবল বাড়িয়েছি আমরা, রাত দিন টহল দিচ্ছে, বিকজ রাতেও কিন্তু চুরি করার একটা টেন্ডেন্সি থাকে তাদের। 2 বছরের জেল বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে। তো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু জেলা প্রশাসন থেকে এবং বিজিবির সমন্বয়ে যে মোবাইল কোর্ট হচ্ছে, তাদের শাস্তির পরিমাণ আস্তে আস্তে বাড়ানো হবে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্থানগুলো রক্ষা করা এখন সময়ের দাবি, না হয় ভবিষ্যতে হুমকির মুখে পড়বে পরিবেশ, ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগ। গুলজার আহমেদ, এখন সিলেট। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পরিবেশ ও পর্যটন রক্ষায় সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় বেড়াচ্ছে প্রশাসনের নজরদারি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের নজরদারি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে গতকাল থেকেই যখন সিলেটের যে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা নিয়ে সারা দেশ আলোচিত হচ্ছে, তখনই আসলে প্রশাসন একটু সতর্ক হয়েছে এবং রাতভরে তারা অভিযান চালিয়েছে। এখন যে প্রেক্ষাপট, সেটি আসলে এখানে কোনো ধরনের বার্কি নৌকা যেগুলো আছে সেগুলো নেই, কিন্তু ঘটনা যা ঘটার সেটা হয়েই গেছে। আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি, সাদা পাথরের পর্যটন এলাকা, মনে হচ্ছে যে একটা ধ্বংসস্তূপে। এখানে সাদা পাথর নাই। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এরকম যে কালো পাথর যেগুলো ব্যবহার করা যায় না, শুধুমাত্র এই কিছু পাথর আসলে ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে রয়েছে, আর বাকি আসলে সাদা পাথর যেটি আছে সেটি পুরোপুরি আসলে উধাও হয়ে গেছে। একটি অংশ এখনো আছে, অর্থাৎ আমার হাতের ডান দিক যদি আমি বলি, এটি হচ্ছে যে বিজিবি যেখানে টহলরত অবস্থায় থাকে, অর্থাৎ তাদের নির্ধারিত এলাকা, সেই এলাকায় কিছুটা সাদা পাথর রয়েছে। আর বাকি যে আছে, এখানে বালি এবং বালি আর স্বচ্ছ পানি ছাড়া আসলে তেমন কিছু নেই। সবচেয়ে আতঙ্কের বিষয়, এখানে কিন্তু দেশ বিদেশের নানা পর্যটকরা এখানে আসলে যে গর্তগুলো তৈরি করা হয়েছে, যদি পানি একটু বৃদ্ধি পায় তাহলে অসাবধানতাবশত যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এই জায়গাটি সমতল ছিল, যেখানে বালির উপরে যে পাথর ছিল সেটি সমতল, অর্থাৎ কোনো ধরনের দুর্ঘটনা ঘটতো না। আমরা প্রায় জাফলং শুনি যে পর্যটক পানিতে পড়ে আসলে মৃত্যুবরণ করেছেন, নানান দুর্ঘটনা ঘটে। ভোলাগঞ্জে তেমন একটি হয় না। বিগত 4 বছর আগে একটি ঘটনা ঘটেছিল, তারপর থেকে যেহেতু সমতল ভূমি ছিল, সুতরাং পর্যটকরা স্বাচ্ছন্দ্যে তাদের যে উপভোগের জন্য যে প্রকৃতি দেখার জন্য যারা আসতেন, তারা নির্দ্বিধায় তারা সময় কাটিয়ে যেতে পারতেন। কিন্তু বর্তমানে যেটি হয়েছে যে এখানে পুরো এলাকা জুড়ে, অর্থাৎ মূল স্পটের যে বাম দিক, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে এত বড় বড় গর্ত করা হয়েছে, যেখানে আসলে বালি ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। এখানকার স্থানীয় পর্যটন ব্যবসায়ী যারা আছেন বা বিভিন্ন ফটোগ্রাফির একটি সংগঠন আছে, তারা যেটি বলছে যে এখানে স্থানীয়রা ওতপ্রোতভাবে এখানে জড়িত এবং বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনে মূলত শ্রমিকদের মাধ্যমে তোলান, এবং যারা আসলে এই কাজের সাথে জড়িত তারা অনেকটা সিনের বাহিরে থাকেন। যদিও আমরা সাম্প্রতিক সময় দেখেছি, গতকালকে এখানে বিএনপির একজন কোম্পানিগঞ্জ উপজেলার সভাপতি যিনি আছেন, তাকে দল থেকে স্থগিত করা হয়েছে, তার সকল কার্যক্রম, দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর বাইরেও কিছু নাম আসলে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে, অর্থাৎ সব দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয়রা এখানে জড়িত। আমরা যদি বিগত মাসখানেক আগের তথ্যচিত্র বলি, সেখানে আমরা দেখেছি জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, এমনকি শহরের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন, তারাও কিন্তু পাথর উত্তোলন তোলার পক্ষে তারা আসলে কাজ করছেন। আমরা দেখেছি যে এখানে শ্রমিক পরিবহন যারা আছে, পরিবহন শ্রমিক, তারাও কিন্তু আন্দোলনে নেমেছিলেন। সবচেয়ে বড় ঘটনা যেটি হচ্ছে যে পাথর উত্তোলন করতে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু পর্যটক যারা আছে, অর্থাৎ পর্যটন যে স্থান আছে, সেই জায়গাটিকে আসলে রক্ষা করা কেন গেল না, এমন প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তো সব মিলিয়ে এই হচ্ছে আজকের পরিস্থিতি। তবে আজকে এইটুকু বলবো যে গত 2 দিনের যে পরিস্থিতি ছিল, আজকে সেটি এখানে নেই, অর্থাৎ কোনো ধরনের বার্কি নৌকা এখানে নেই, পাথর উত্তোলনের দৃশ্য নেই, যা আছে কেবল কঙ্কাল এবং এই যে ধ্বংসস্তূপ। তো এটি হচ্ছে সর্বশেষ অবস্থা। জ্যোতি।
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় বেড়েছে প্রশাসনের নজরদারি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলজার আহমেদ। প্রায় 11 মাস পর চট্টগ্রাম চেম্বার নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সোমবার সংগঠনটির 2 বছর মেয়াদী কমিটির তফসিল ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। পরিচালক পদে মোট 24 ক্যাটাগরিতে 1 নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনের স্থানীয় সরকার বিভাগের পরিচালক। 14 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত এই নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 5 আগস্টের পর বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করেন চেম্বারের 24 জন পরিচালক। এরপর থেকে প্রশাসক নিয়োগ করে রুটিন কার্যক্রম পরিচালনা করছে চট্টগ্রাম চেম্বার। এসএসসির ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের কলেজগুলোতে খালি থাকবে অন্তত 1.5 লাখ আসন, আর এতে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে অনেক কলেজ। এদিকে ফলাফল বিপর্যয়ে আসন শূন্যতা ঠেকাতে মরিয়া অনেক কলেজ। কম্পিউটারের দোকান থেকে শিক্ষার্থীদের তথ্য বের করে নিজেরাই আবেদন সেরে ফেলছে। এতে কলেজে ভর্তি নিয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। চলতি 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হলেও কুমিল্লা বোর্ডে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা। খারাপ ফলাফলের কারণে বিপাকে পড়েছে এই অঞ্চলের 470টি কলেজ। 6 জেলায় বোর্ডভুক্ত কলেজে রয়েছে 2,57,460টি আসন। তবে 2025 সালের এসএসসিতে উত্তীর্ণ হয়েছে মাত্র 1,06,771 জন। এদিকে প্রতি বছরের মতো প্রায় 20,000 শিক্ষার্থী বোর্ড পরিবর্তন করলে এবছর 1.5 লাখের বেশি আসন শূন্য থেকে যাবে। এছাড়া শিক্ষার্থী সংকটে বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকবে অনেক কলেজ। তবে এত আসন খালি থাকার কথা থাকলেও একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছেন না। প্রতিদিন বোর্ডে আসছেন ভর্তির প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে। পছন্দের কলেজে আবেদনের আগেই কে বা কারা আবেদন সেরে ফেলছেন, এতে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। আমি কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, দেন আমি এখন অ্যাপ্লিকেশন করতে গেছি, আমার অ্যাপ্লিকেশনে অলরেডি অ্যাডজাস্ট দেখাইতেছে। স্কুল এবং কলেজ একসাথে তো এসএসসি পরীক্ষার পরে স্যাররা বলতেছে যে একই প্রতিষ্ঠানে পড়তে হবে, ওই প্রতিষ্ঠানের কলেজে যেহেতু স্কুলে এখানে পড়ছে কলেজটাও এখানে পড়তে হবে। আমাদের কোনো আবেদনের কোনো সুযোগ দেয় না, ওরা অটোমেটিকই তারা স্কুল থেকে আবেদনটা করে ফেলছে। আমি বোর্ডে কল করার পরে বলতেছে মনে হয় অন্য কেউ এটা আবেদন করে ফেলছে, আপনি বোর্ডে আসি তারপরে শিক্ষার্থী যে তাকে নিয়ে আসি এটা বাতিল করতে হবে আর কি। কুমিল্লা শিক্ষা বোর্ড বলছে 2021 সালে 2,11,000 শিক্ষার্থী পাশ করলেও 5 বছরে তা নেমেছে অর্ধেকে। শিক্ষার্থী সংকটে পড়া কলেজগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিবে মন্ত্রণালয়। এছাড়া একজনের আবেদন অন্যজন করে ফেলছে এমন অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানান কর্মকর্তারা। এই যে 1,06,581 জন পাশ করলো, এদের সবাই কিন্তু আবার কলেজে ভর্তি হবে না, ড্রপ আউট হবে, কিছু ঢাকায় চলে যাবে, অন্য জায়গায় যেতে পারে, অন্য বোর্ডের অধীনে চলে যেতে পারে। এই কলেজগুলো যখন স্থাপন করছে, পাঠদান অনুমতি পাইছে, তখন কিন্তু স্টুডেন্ট ছিল দেখেন 2,11,000 স্টুডেন্ট, এখন প্রায় হাফ চলে আসছে। তার মানে এই কলেজগুলো রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারে এক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। অন্য কেউ ইন্টেনশনালি কোনো পরীক্ষার্থীর জন্য আবেদন করে ফেলে, তাহলে সে আমাদের কলেজ আমাদের এই বোর্ডে সে টেলিফোন করে সে করতে পারবে, এটা সমাধান করতে পারবে জায়গায় বসে, তাকে এখানে আসতে হবে না। আর যারা কাছাকাছি আছে তারা এসে সরাসরি এটা করতে পারবে, তার আগের আবেদনটা বাতিল করে নতুন আবেদন সে করতে পারবে। তবে শিক্ষকরা বলছেন শিক্ষার্থী সংকট ঠেকাতে মরিয়া অনেক কলেজ। নানা উপায়ে শিক্ষার্থী সংগ্রহের অপতৎপরতার অভিযোগ থাকলেও যেসব কলেজ মানসম্পন্ন পাঠদান করাচ্ছে তাদের সংকট হবে না বলছেন শিক্ষকরা। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল শহর মফস্বল লেভেল প্লেইং পরীক্ষার ফিল্ড। এই বছর কুমিল্লা বোর্ড সেই ব্যবস্থাই নিয়েছে। আগে পারা যেত না রাজনৈতিক চাপে, এই বছর প্রকৃত ফলাফল উঠে এসেছে এবং এমনটি শিক্ষার মান ফিরিয়ে আনতে হলে এমনটি করতে হবে। মানসম্পন্ন যেসব প্রতিষ্ঠান গুণগত মান ঠিক রেখে মানসম্মত পাঠদান করছে তাদের কোনোভাবেই ছাত্র সংকট পড়বে না। শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে
এবং তারা যদি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারে, পাবলিক প্রতিষ্ঠানে পড়তে পারে, বুয়েট মেডিকেলে চান্স পেতে পারে, এই জন্য ভালো পড়াশোনা যেখানে হয় সেই ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানটাকে চয়েস করা দরকার। নকল প্রবণতা, টেকনিক্যাল কাজগুলো যদি বন্ধ করে দেয়, ছাত্ররা শিক্ষাক্ষেত্রে আরও সচেতন হবে, পড়াশোনা মনোযোগী হবে এবং ধরে যাওয়ার যে মানসিকতা রয়েছে এটার থেকে ছাত্ররা বাইরে আসবে। চলতি বছর কুমিল্লা বোর্ডে পাশের হার 63.60, যা 2021 সালে ছিল 96.27। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। উজানের ঢলে বেড়েছে মধ্যাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি। ফরিদপুরের আড়িয়াল খাঁ ও পদ্মায় পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে জেলার চরাঞ্চলের 13টি ইউনিয়নের বেশিরভাগ এলাকায় পানি ঢুকে পড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, কোন নদীর পানি কতটা বাড়লো এবং কবলিত এলাকায় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। আপনি জানেন যে গত 2 সপ্তাহ যাবৎ কিন্তু মূলত উজান থেকে নেমে আসা পানিতেই ফরিদপুর অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তো আজকে যে তথ্য আমরা পেয়েছি পানি উন্নয়ন বোর্ড থেকে, সেখানে বলা হয়েছে যে পদ্মা নদীর পানি 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে 7.73 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আড়িয়াল খাঁ যে নদটি রয়েছে সেখানে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপদসীমা 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক একই রূপে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে মধুমতি এবং কুমার নদের পানি কিন্তু বেড়েছে। এর ফলে কিন্তু ফরিদপুরের নদী বেষ্টিত যে চরাঞ্চল রয়েছে 4টি উপজেলার 13টি ইউনিয়ন, এই 13টি ইউনিয়নের নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করেছে এবং ওই অঞ্চলের মানুষের কিন্তু যাতায়াতে কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে, এমনটি আমরা জানতে পেরেছি। আমি আপনাকে জানিয়ে রাখি যে চরাঞ্চলের মানুষের জীবিকার অন্যতম মাধ্যম হচ্ছে গবাদি পশু পালন, কিন্তু এই সময় যে পানিটা পদ্মায় পানি বেড়ে যাওয়ার কারণে চরে যে পানি প্রবেশ করেছে, এর ফলে কিন্তু ওই চরাঞ্চলের যে গবাদি পশুর যে স্বাভাবিক যে খাবারটি ছিল ঘাস, সেই ঘাসের ক্ষেতগুলো তলিয়ে যাওয়াতে কিন্তু গবাদি পশুর খাবারের সংকট দেখা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছিলাম ফরিদপুরের কৃষি সম্প্রসারণের উপপরিচালক শাহিদুজ্জামানের সঙ্গে। তিনি বলেছেন যে জেলার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, নদী বেষ্টিত যে নিম্ন অঞ্চল, সেখানে কিন্তু পানি প্রবেশ করার ফলে ওই অঞ্চলগুলোতে যে শাকসবজি বা মরিচের ক্ষেত ছিল সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে এবং এর ফলে কিন্তু শাকসবজির ক্ষেতেও ক্ষতি হচ্ছে, যে কারণে কিন্তু এর প্রভাব কিন্তু বাজারেও পড়েছে এবং বাজারে কিন্তু স্বাভাবিক দরের থেকে গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে যে দর ছিল সবজির, তার কিন্তু দাম এখন বেড়ে গেছে। যে লাল শাক 5 টাকা মুঠা ছিল সেটা কিন্তু এখন 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত পৌঁছে গেছে এবং ঢেঁড়স সহ অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেটা কেজিতে কিন্তু 15 থেকে 20 টাকা হারে বেড়েছে, বাজারে এর প্রভাব পড়েছে। তো আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসনের সঙ্গে, তারা বলেছেন যে অঞ্চলগুলোতে পানি বাড়ার সম্ভাবনা থাকে এবং বন্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, সেসব অঞ্চলের নির্বাহী অফিসার গুলো অর্থাৎ ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর এবং আলফাডাঙ্গা উপজেলার যে নির্বাহী অফিসারগুলো রয়েছে তাদেরকে কিন্তু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেসব অঞ্চলে পানি প্রবেশ করে এবং মানুষের ক্ষয়ক্ষতি হয় সেখানে খোঁজখবর রাখার জন্য বলা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমন্বয় করার কথা বলা হয়েছে এবং যেখানে বেশ ক্রাইসিস সৃষ্টি হবে সেখানে কিন্তু সরকারি তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিক থেকে পানি উন্নয়ন বোর্ড বলছে যে নদীর পানি বৃদ্ধির ফলে যে ভাঙন শুরু হয়েছে, সে ভাঙনের কিন্তু তারা প্রোটেকশনের জন্য জিও ব্যাগ, বালিভর্তি জিও ব্যাগ ফেলছে, এমনটি বলছেন তারা। তো এই ছিল সর্বশেষ পানি বৃদ্ধির ফরিদপুরের খবরাখবর। জ্যোতি। উজানের ঢলে বেড়েছে মধ্যাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন। বর্ষার শুরুতেই পটুয়াখালীর বিভিন্ন নদ নদীতে বাড়ছে পানি, ধারাবাহিকভাবে ভাঙছে বেড়িবাঁধ সহ স্থানীয়দের ভিটেমাটি। জমির ফসল রক্ষা ও নদী ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরিভাবে কাজ করা হচ্ছে। এ নিয়ে জসিম পারভেজের তথ্য ও ছবিতে রয়েছে একটি প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন বাড়ছে নদ নদীর পানির উচ্চতা। গতিপথ পরিবর্তনে তীব্র স্রোতে ধারাবাহিকভাবে ভাঙছে নদীর তীরসহ বেড়িবাঁধ। সম্প্রতি নিম্নচাপ ও অমাবর্ষার প্রভাবে ফুসে ওঠা নদীর পানিতে পটুয়াখালী সদর, দুমকি, গলাচিপা, দশমিনা, মির্জাগঞ্জ সহ আশপাশের 380 মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন রোধে স্থায়ী সমাধান না হওয়ায় লোহালিয়া, মুরাদিয়ায় নতুন করে বেড়িবাঁধ ভাঙার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে ঘর বাড়ি, গবাদি পশু ও শত একর জমির আমন ধান ও সবজি ক্ষেত বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয় কৃষকরা। 100 একর বই প্লাবিত হয়, কোনো কৃষি পাতা নাই, পুকুরে মাছ তাও চলিয়ে গেছে। এখন এই বেড়িবাঁধ স্থায়ীভাবে না হইলে
আমাদের কোনো থাকবে না, খাওয়া দাওয়ার কোনো থাকবে না, আমরা খুব কষ্টে আছি। ঘর দুয়ার সব তলাইয়ে যায়, পানি থেকে সময় রাস্তায় উঠতে আমাকে খারাই থাকা লাগে, আমরা কোনোই করতে না। বাইরে যত মানুষের জায়গা জমি আছে সব পান্তে তলাই যেতে আছে বেরিয়ে ছুটতে। এখন ঘরে তো থাকার কোনো পথ নাই, ঠেলার মধ্যে রাস্তায় উঠতে বইয়ে রয়েছে, কমে যাবো কোথায় যাইয়ে কোনো পাই না। তাড়াতাড়ি যদি এইটা না বাঁধে 2-1 দিনের মধ্যে, তো আমাকে দেশে থাকছাই না থা ভালো। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরিভাবে ক্ষতিগ্রস্ত বাঁধের সংস্কার কাজ শুরু হয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণে সমীক্ষা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা অলরেডি ওইখানে কাজ শুরু করে দিয়েছি, আমাদের কাজ মাঠ পর্যায়ে চলমান রয়েছে, অতি শীঘ্রই কাজটি সমাপ্ত হবে। স্থায়ী প্রকল্প আমরা নেওয়ার জন্য ওখানে একটা স্টাডি করতে হবে এবং সেই স্টাডির সুপারিশের আলোকে প্রকল্প প্রণয়ন করতে হবে। প্রকল্প অনুমোদনের পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যাবে। স্থানীয়দের জানমাল রক্ষায় সঠিক গবেষণার মাধ্যমে নদী ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জসিম পারভেজ, এখন পটুয়াখালী। এদিকে জোয়ারের চাপে ভাঙন ঝুঁকিতে রয়েছে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলা স্লুইস গেট, পাশাপাশি বেড়িবাঁধ ভাঙার শঙ্কায় রয়েছে স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, গইয়াতলা স্লুইস গেটের এখন কি অবস্থা দেখছেন এবং এ নিয়ে সংশ্লিষ্টরাই বা কি বলছেন? জ্যোতিকা, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নটি হচ্ছে কৃষি নির্ভর ইউনিয়ন। এখানে সকল কৃষকরাই কৃষির উপর নির্ভর করে চলাচল করে, জীবন জীবিকা নির্বাহ করে। এখানে সবজির ব্যাপক এখানে আবাদ হয়। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি গইয়াতলা বেড়িবাঁধের এই স্লুইস গেট এলাকায়, আপনি দেখতেই পাচ্ছেন আমার বাম পাশে কিন্তু এই যে সোনাতলা নদের পানি তীব্র গতিতে ঘূর্ণীয়মান অবস্থায় এই এখানকার ঝুঁকিপূর্ণ যে স্লুইস গেটটি রয়েছে সেটার ভাঙা অংশ থেকে পানি আমার ডান পাশে এই গ্রামে গইয়াতলা গ্রামের খালে প্রবেশ করছে দ্রুত তীব্র স্রোত গতিতে। তো এখানকার যে এই স্লুইস গেটটি গত বছর বিধ্বস্ত হয়, পুরোপুরি জিও ব্যাগ দিয়ে আটকে দিলেও কিন্তু এবছর যে অস্বাভাবিক জোয়ার এবং বর্ষার পানিতে সেই জায়গাটি আবারও ভেঙে যায়। সেই কারণেই কিন্তু এখানকার যে স্লুইস গেটটি যেটুকু বন্ধ করা হয়েছিল সেখানকার জিও ব্যাগ সহ সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এখন কিন্তু উন্মুক্ত অবস্থায় রয়েছে। এখানকার জোয়ার এবং ভাটায় এখানকার মানুষ অনেক বসত বাড়ি অর্ধ নিমজ্জিত হচ্ছে এবং একই সঙ্গে এখানকার যে বেড়িবাঁধ, এই যে তীব্র স্রোতে যে স্লুইস গেটের ভাঙা অংশ থেকে যে পানি গ্রামের ভিতর প্রবেশ করছে, এতে এই বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, নির্বাহী প্রকৌশলী শাহ আলমের সঙ্গে। তিনি আমাদেরকে নিশ্চিত করেছে যে এই স্লুইস গেটটি স্থায়ীভাবে বন্ধ করার চিন্তা ভাবনা চলছে, কেননা এই স্লুইসটি পুনর্নির্মাণ করতে হলে 3 থেকে 6 কোটি টাকা অর্থের প্রয়োজন হয়। এমন একটা প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছে। তারা সেটি বরাদ্দ পেলে তারা এখানে নতুন করে স্লুইস নির্মাণ কার্যক্রম শুরু করবে। এছাড়া যে আপাতত প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে এখানকার যে গ্রামের ভিতরে জোয়ারের পানি প্রবেশ করতে না পারে, সে কারণে তারা জরুরি ভিত্তিতে কিছু কাজ করার উদ্যোগ নিয়েছেন, এমনটি জানিয়েছে আমাদেরকে। তো এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে তাদের দাবি হচ্ছে যে এই বেড়িবাঁধ এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে, একই সঙ্গে এই স্লুইস গেটটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই স্লুইস গেটটি নোনা মাটিতে যেখানে ফসল ফলানোই কঠিন, সেখানে সৌদি আরবের নামী খেজুরের বাগান গড়ে তুলেছেন সাতক্ষীরার এক প্রবাস ফেরত কৃষক। সৌদিতে কাজ করার অভিজ্ঞতাকে পুঁজি করে দেশে ফিরে নিজেই গড়ে তুলেছেন খেজুর নার্সারি। উপকূলীয় কৃষিতে তিনি তৈরি করেছেন নতুন সম্ভাবনার পথ। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রাম নহরকাটি। গ্রামের এক প্রান্তে নীরবেই কাজ করে যাচ্ছেন কৃষক শকর আলী।
প্রবাসে ভাগ্য না ফিরলেও সৌদি আরবে খেজুর বাগানে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ফিরে নিজেই শুরু করেছেন উন্নত জাতের খেজুর চাষ। ছোট পরিসরে গড়ে তুলেছেন খেজুর নার্সারি। চারা উৎপাদন থেকে শুরু করে ফলন সবই হচ্ছে তার হাতে। অল্প টেস্ট স্বরূপ যে হবে কি না হবে আমার এর ভিতরে কিন্তু অ্যাকুরেট ছিল না। এখন আনুমানিক আমার এই বাগানটায় 10-12 হাজার চারা আছে ছোট বড়। মাত্র 15 শতক জমিতে আজওয়া, মরিয়ম, মাবরুম সহ 12 জাতের খেজুর চাষ হচ্ছে। নার্সারিতে রয়েছে প্রায় 20,000 চারা। অনলাইনের মাধ্যমে যা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কোনো গাছে ইতোমধ্যে ফল এসেছে। এক একটি ছড়ার ওজন 3 কেজির বেশি। দেশি পরিচর্যায় এমন সফলতা দেখে আগ্রহী হচ্ছেন স্থানীয়রাও। 2-1 বছরের মধ্যে আজ চাষ যেভাবে মানুষ শুরু করেছে তাতে খেজুর বিদেশ থেকে আনা লাগবে না। আমাদের দেশের খেজুর আমরাই খাবো এবং আমরাই বিদেশে রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ। বিভিন্ন ধরনের চারা যাচ্ছে, যেমন আজওয়া, মরিয়ম, ম্যাকজুল। আর এই যে চারাটার সাইজ ভিত্তিক দাম। চারা সব জায়গায় যেখানে লাগাচ্ছে সেখানেও হচ্ছে, চারা অসুবিধা হচ্ছে না এবং বাঁচবে চারা। এই লোকের মনে করছে যে মারা যাবে চারা, তাও যাবে না। কৃষি কর্মকর্তারা বলছেন খেজুর গাছ প্রাকৃতিকভাবেই খরা ও লবণাক্ততা সহ্য করতে পারে। উপকূলীয় এলাকার জন্য এটি হতে পারে টেকসই কৃষির এক সম্ভাবনাময় ফসল। হ্যাঁ, RDS পার মিটারের উপরেও যদি লবণের মাত্রাটা স্বাভাবিকভাবে থাকে তো এটা সার্ভাইভ করতেছে এবং ভালো ফলন দিবে বলে আমরা আশা করতেছি। আমরা সম্প্রসারণ কার্যক্রমটা যদি সুন্দরভাবে আমরা করতে পারি, আশা করা যায় যে এটা বাণিজ্যিকভাবে আমাদের দেশের জিডিপিতে একটা ভালো অবদান সে রাখবে এবং আমরা এটা থেকে সাফল্যের মুখ দেখব বলে আশা করতেছি। বাংলাদেশে প্রতি বছর কয়েক হাজার টন খেজুর আমদানি করা হয়। ইতোমধ্যে দেশের নানা প্রান্তে সীমিত পরিসরে খেজুর চাষ শুরু হয়েছে। তবে সাতক্ষীরার লবণাক্ত মাটিতে শকর আলীর এ উদ্যোগ উপকূলীয় কৃষিতে নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে। হাসান রাজীব, এখন সাতক্ষীরা। মৌসুম শেষে ভারী বৃষ্টিতে খুশি শেরপুরের আমন চাষিরা। বিকল্প সেচ প্রয়োজন না হওয়ায় সাশ্রয় হচ্ছে কৃষকদের অর্থ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুরের লক্ষ্মণপুর থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। বৃষ্টির কারণে আমন আবাদে কৃষকের কতটা খরচ কমলো এবং এটা কৃষকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আমরা দেখেছি যে গত সপ্তাহখানেক আগেও কিন্তু শেরপুর জেলার বেশিরভাগ কৃষি জমি একদম খালি পড়েছিল এবং বিশেষ করে এই আষাঢ় মাসে যদি আমি জ্যোতিকা আপনাকে জানাই যে আষাঢ়ে আমরা দেখেছি যে একদমই বৃষ্টি ছিল না এবং ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু কিছুটা সংখ্যা ছিল শেরপুর জেলার বেশিরভাগ কৃষক। তো আমরা দেখেছি যে শ্রাবণের শেষ মুহূর্তে এসে কিন্তু প্রতিদিন প্রায় ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে যে সকল জমি খালি ছিল সেগুলো কিন্তু দ্রুতগতিতে আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করতেন শেরপুর জেলার কৃষকেরা। তো আমি বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছেন। কৃষকরা তা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু বিশেষ করে উঁচু জমিতে এবং নিচু জমিতে পানি না থাকার কারণে তারা কিন্তু কিছুটা শঙ্কায় ছিল, তবে শেষ মুহূর্তে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে তারা অনেকটাই আশালো দেখছেন। তারা কিন্তু দ্রুতগতিতে আমন চারা রোপণ করছেন। তো জেলা কৃষি বিভাগ থেকে আমরা যে তথ্য পেয়েছি, জেলা কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এই বছরে আমনের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল 93,721 হেক্টর জমিতে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 65% জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে, অর্থাৎ প্রায় 60,321 হেক্টর জমিতে এই আমনের চারা রোপণের কার্যক্রম শেষ করেছে জেলা কৃষকরা। তো আমরা বেশ কয়েকজন কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে যদি বৃষ্টিপাত না হতো তাহলে তাদের বিঘা প্রতি প্রায় 4 থেকে 500 টাকা পর্যন্ত তাদের খরচ বাড়তি গুনতে হতো। তো বৃষ্টিপাত হওয়ার কারণে তাদের কিন্তু এই টাকা অনেকটা সাশ্রয় হচ্ছে। তো কৃষকরা বলছেন যে এই পর্যায়ে তারা কিন্তু এই উপসি জাতের যে সকল আমনের চারা রয়েছে, যেগুলো হচ্ছে ব্রি 34, ব্রি 87, ব্রি 49, ব্রি 103 জাতের এবং হাইব্রিড জাতের যে সকল আমনের চারা রয়েছে সেগুলো হচ্ছে ধানি গোল্ড এবং ব্র্যাক ওয়ান জাতীয় যে সকল হাইব্রিড জাত, সেগুলো তারা এবছর আমার চারা হিসেবে রোপণ করেছেন। তো তারা বলছেন যে প্রতি বছর নিয়ে এবারও কিন্তু কিছুটা খরচ বৃদ্ধি পেয়েছে, যে বিশেষ করে রাসায়নিক সার এবং কীটনাশকের দাম কিছুটা বাড়তি। তারা বলছে যে যদি ধারাবাহিকতা অব্যাহত থাকলে হয়তো তারা কিছুটা লাভবান হবেন। তো এই ছিল শেরপুরের আমনের চারা রোপণের সর্বশেষ তথ্য আমার কাছে। একসময় পাঠকদের পদচারণায় মুখর থাকতো নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের পাতায় পাতায় জ্ঞানের আলো খুঁজতে লাইব্রেরিতে ছুটে আসতেন শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, পাঠানুরাগী সহ বিভিন্ন পেশি
শ্রেণীর মানুষ, অথচ এখন লাইব্রেরির তাক জুড়ে রয়েছে শুধুই বই, পাঠক শূন্য গ্রন্থাগার। মোবাইল কম্পিউটার ল্যাপটপের দৌরাত্ম্যে বই পড়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নতুন প্রজন্ম। তবে শিক্ষার্থীদের বইমুখী করতে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল লাইব্রেরি চালুর পরিকল্পনা জেলা প্রশাসনের। মোহাম্মদ ইমরান হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। নড়াইলের সরকারি বেসরকারি গ্রন্থাগারগুলোতে আছে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, রাজনীতি, জীবনীসহ নানা শাখার বই। তবে নেই কেবল পাঠক। এক যুগ আগে জেলায় অর্ধশতাধিক গ্রন্থাগার থাকলেও বর্তমানে 20 থেকে 22টি সরকারি বেসরকারি গ্রন্থাগার রয়েছে। জেলা সরকারি গ্রন্থাগারের শিশু কর্নারে একসময় ছেলে মেয়েদের কোলাহল থাকলেও সেখানে এখন ভিন্ন চিত্র। বাংলাদেশের ঘটনা বই পড়ি ও বিভিন্ন কবিতার বই পড়ি, বিভিন্ন গল্প পড়ি। টিফিনের টাইমে আসি, যখন ক্লাসে স্যার না থাকে কিংবা ক্লাস হচ্ছে না, সেই টাইমে এখানে এসে আমরা বই পড়ি। আলমারির তাকে সাজানো প্রায় 40,000 বই। রয়েছে নারী, পুরুষ, জব ও পত্রিকা কর্নার। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিদিন গড়ে মাত্র 35 থেকে 40 জন পাঠক আসে এখানে। করোনার পরে লোকজন কম, পেপার পত্রিকার দিক খুবই কম হয়ে গেছে, বই পুস্তকের দিক। লোকজনে ভরিয়ে যেত এই পাঠাগার, চেয়ারটার 40-45 খান চেয়ার ভরিয়ে যেত একদম, কিন্তু এখন চেয়ার ওই গাদি মারা রয়েছে, লোক নাই। 1986, 87, 88 সালে তখন জায়গা ছিল না, কিন্তু পাঠক ছিল। আমরা এখানে এসে কোনো জায়গা পেতাম না। একই চিত্র ভবেশচন্দ্র পাঠাগার, রামনারায়ণ ও জেলা পাবলিক লাইব্রেরির। প্রযুক্তির দাপটে নতুন প্রজন্ম আগ্রহ হারিয়েছে বইয়ে। মোবাইল, ট্যাব, কম্পিউটার সহ সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে মানুষ এখন বুঁদ হয়ে আছে ডিজিটাল স্ক্রিনে। আবার অনেক লাইব্রেরিতে পরিবেশ, কর্মীর অভাব, অব্যবস্থাপনা ও নিয়মিত হালনাগাদ না হওয়ায় হারিয়ে যাচ্ছে পাঠকের বই পড়ার অভ্যাস। মানুষ আসলে এখানে আসতে চায় না, আসে না। এখন ওই মোবাইলেই আসলে অনেক কিছু হয়, মোবাইলেই পত্রিকা পড়া হয়, মোবাইলেই সব কিছু দেখা যায়, যার জন্য আসলে পাঠক কমে গেছে বা কম। স্কুল ফাঁকে এসেও পড়াশোনা করছি, গল্পের বই পড়ছি, পেপার পড়ছি, কিন্তু এখন অনলাইন ভার্সন আসার কারণে লাইব্রেরি কেন্দ্রিক পড়াশোনাটা কমে গেছে। যদি এখানে পাঠকের সংখ্যা আরও বাড়তো, তাহলে আমারও পড়াশোনার পরিবেশটা আরও সুন্দর হতো এবং ভালো লাগতো পড়তেও। স্কুলে লাইব্রেরি ঘণ্টা চালু হলে শিক্ষার্থীরা বই পড়ার প্রতি আগ্রহী হবে বলে জানান সংশ্লিষ্টরা। স্কুলে লাইব্রেরি ঘণ্টাটা যথাযথভাবে যদি চালু হয়, তাহলে বাচ্চারা আমার লাইব্রেরিতে আসবে, এটাও ভালো দিক। বা স্কুল লাইব্রেরি বা প্রতিষ্ঠান লাইব্রেরি যেটা আছে সেটা ইউজ করবে, সেটাও ভালো দিক। তো এইটা যদি চালু হয়, তাহলে আমার মনে হয় আমাদের বর্তমান যে স্টুডেন্ট আছে তারা বইয়ের প্রতি আরও আগ্রহী হবে এবং লাইব্রেরি ইউজ করবে বলে আমি আশা করি। স্কুল কলেজের শিক্ষার্থীদের বইমুখী করার পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসনও। বেশ কয়েকটি স্কুলে আমরা রিডিং কর্নার করব। এছাড়া এই লাইব্রেরিগুলো থেকেও তারা বই নিয়ে পড়তে পারবে এবং প্রতি সপ্তাহে যদি ওই স্কুলের শিক্ষক যদি যে বইটি নেবে সেটার উপর একটা প্রেজেন্টেশন থাকবে তাদের, তাহলে আমার মনে হয় আমরা বাচ্চাদেরকে কিছুটা হলেও বই পড়ার দিকে আমরা ধাবিত করতে পারবো। তরুণ প্রজন্মকে লাইব্রেরিমুখী করতে প্রয়োজন সামাজিক উদ্যোগ, আধুনিকায়ন, বই পড়া প্রতিযোগিতা, সেমিনার ও পাঠচক্রের মতো উদ্যোগ। লাইব্রেরির অমূল্য বইগুলো আবারও হাতে উঠবে পাঠকের, সমাজে ছড়িয়ে পড়বে জ্ঞানের আলো, এমনটাই প্রত্যাশা সবার। এখন নড়াইল। শেরপুরের কামারচরে অনুষ্ঠিত হচ্ছে 3 দিনের নৌকা বাইচ প্রতিযোগিতা। বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী এই খেলা দেখতে 10 আনি নদীর দুপারে ভিড় করে হাজারো মানুষ। ছন্দের তালে তালে বাইচ দেখে মেতে ওঠেন সব বয়সীরা। বাংলার সংস্কৃতি ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজনের দাবি তাদের। জাহিদুল খান সৌরভের তথ্য ও ছবিতে বিস্তারিত। এবার নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় শেরপুর সহ বিভিন্ন জেলা উপজেলার জনপ্রিয় 8টি দল। প্রতি বছর বর্ষার শেষে কামারের চরে নৌকাবাইচের আয়োজন করা হয়। বেশ কয়েক বছর ধরে নৌকাবাইচ এই অঞ্চলের বিশেষ সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। দশানী নদীর ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা শুরু হয় বিকেল 5টায়। উদ্বোধনী খেলায় অংশ নেয় জামালপুরের আনন্দতরী ও ময়মনসিংহের হীরারতরী দল। প্রতিটি দলে ছিল পেশাদার মাঝি মাল্লা আর বৈঠার ছন্দ। নৌকার গতি ও তবলার সুরে দর্শকরা উপভোগ করেন প্রতিটি পাল। এর আগে কখনো নৌকা বাইচ খেলা দেখি নাই,
আমি আমার বন্ধুদের মাঝে শুনতে পারি, তাই আমি আমাদের বন্ধুদের সাথে এই খেলাটা আমি উপভোগ করতে আসি। জেলার ভিতরে থাকে তারা শুনলে কিন্তু অবশ্যই তারা কাজ কাম বাদ দিয়েও কিন্তু ছুটে আসে মানে খেলা দেখার জন্য। বাইচের আগে নৌকাকে ময়ূরের মুখ, রাজহাঁস ও পাখির মুখাবয়বে সাজানো হয়। উজ্জ্বল রঙের কারুকাজে বিভিন্ন নকশা করা হয়। এসব নৌকা গঠনে সাধারণত সরু এবং লম্বায় প্রায় ১৫০ থেকে ২০০ ফুট পর্যন্ত হয়। এর সামনের দিকটা পানির সাথে মিশে থাকে আর পেছনের অংশটি পানি থেকে প্রায় ৫ ফুট পর্যন্ত উঁচু হয়। নৌকা বাইচের সময় তবলা নিয়ে গায়েনরা সারি গান গেয়ে মাঝিদের উৎসাহ আর শক্তি যোগায়। যেন এই খেলা প্রতি বছর হয় আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারাও এই খেলা যেন ধরে রাখতে পারে। প্রতি বছর যেন এই খেলার মাধ্যমে আমরা গ্রাম বাংলার সব মানুষ যেন আরও উৎসাহিত হয়ে এই খেলার আনন্দ উপভোগ আমরা যেন করতে পারি। এইরকম নৌকা খেলা যাতে প্রতিটি থানায় জেলায় হয়, এটা আমরা ছোট ছোট পোলাপান যাতে দেখতে পারে, এটা আমরা চাই। যুগ যুগ ধরে এই খেলার ঐতিহ্য যেন ধরে রাখা যায় সে বিষয়ে সার্বিক সহযোগিতার কথা জানায় আয়োজক কমিটি। আয়োজক কমিটিকে আমি অনুরোধ করব পরবর্তীতে যুগ যুগ ধরে যাতে এই খেলাটা চলমান থাকে। এতে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবেও সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ করে দেবো, যাতে আমরা এই ঐতিহ্যবাহী খেলাটা আমরা যুগ যুগ ধরেই চলমান রাখতে পারি। উদ্বোধনী খেলায় ময়মনসিংহের হীরারতরী দলকে হারিয়ে জয় পায় জামালপুরের আনন্দতরী। এখন শেরপুর। শেষ করছি এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরও একবার। সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলায় সাবেক এসআই আকবর জামিনে মুক্ত। রায়ের আগে প্রধান আসামি ছেড়ে দেওয়ার স্বজনদের ক্ষোভ। এসএসসির ফল বিপর্যয়, কুমিল্লা বোর্ড খালি থাকবে, কলেজের ১.৫ লাখ আসন, ভর্তি নিয়ে মরিয়া অনেক প্রতিষ্ঠান। উজানের ঢলে মধ্যাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, ফরিদপুরে বিপদসীমার উপরে পদ্মা ও আড়িয়াল খাঁ, পটুয়াখালীতে ভাঙছে বেড়িবাঁধ ও বসতি। সিলেটের পর্যটন অঞ্চলে হরিলুট, লোপাট, কয়েকশো কোটি টাকার সম্পদ, প্রভাবশালী মহল ও প্রশাসনের গাফিলতির অভিযোগ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।